জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন। এখন চারদিক, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। আগামীকাল বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। এছাড়াও ঢাকার বাইরের শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর পদযাত্রা করে স্মারকলিপি দেবেন বলেও জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। কোটা ইস্যুতে ঘরে ঘরে প্রচারণা করা হবে বলে জানান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের একটি মহল বিএনপির মতো আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করছে বলেও মন্তব্য করেন ছাত্রলীগের সভাপতি। সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে চায়, তারা কি চাকরিজীবী হতে চায় নাকি আন্দোলনজীবী হতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই প্রশ্নটি রাখছি এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলছি যে আমাদের এই কোটা ইস্যু নিয়ে, সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই যৌক্তিক সংস্কার যেন হয়, একটি যৌক্তিক রূপরেখা যেন আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বলছে আমরা একটি যৌক্তিক সুরাহা চাই, অন্তর্ভুক্তিমূলক সুরাহা চাই, সাংবিধানিক সুরাহা চাই, যুগোপযোগী সুরাহা চাই। কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া শেষ না হলে নির্বাহী বিভাগের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী। ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আরও বলেন, দেশবিরোধী শক্তি আন্দোলনকারীদেরকে আবেগকে ব্যবহার করে ফায়দা করার চেষ্টা করছে। সর্বোচ্চ আদালতের আদেশের মাধ্যমে সরকারি পরিপত্র আবারও পুনর্বহাল হওয়ার পর আন্দোলনকারীদের প্রাথমিক দাবি পূরণ হওয়া এবং তাদের মৌলিক দাবি এবং সরকারের অবস্থান একই রকম প্রতীয়মান হওয়া সত্ত্বেও যারা বারবার দাবি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করছে এবং এখনো আন্দোলন নামে জনদুর্ভোগ তৈরি করছে, আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দুরভিসন্ধি আছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কিছু বলার থাকলে আদালতে গিয়েই বলা উচিত, রাস্তা বন্ধ করে আন্দোলন করার যৌক্তিকতা নেই। ময়মনসিংহ পুলিশ লাইন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করে তিনি কথা বলেন। সেই রায় স্থগিত করেছেন এবং ছাত্রদেরকেও বলেছেন তারা যেন উচ্চতর আদালতে যেখানে বিচারটা চলছে সেখানে এসে তাদের কথা বলে, যাতে করে তাদের যদি কিছু থাকে তারা বললে সেই অনুযায়ী তারা আমাদের বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে, সেইটাও তারা বলেছেন। কাজেই আমি মনে করি তাদের একটু অপেক্ষা করা উচিত, তাদের এই আন্দোলন থামানো উচিত, কারণ পৃথিবীর সব জায়গায় কিন্তু কোটা রয়েছে। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পেনশন নিয়ে তাদের দাবি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন ওবায়দুল কাদের। জানান, 2024 নয়, শিক্ষকরা 2025 সাল থেকে পেনশন স্কিমে যুক্ত হবেন। শিক্ষকদের দাবি সরকারের উচ্চ পর্যায়ে উত্থাপন করে দ্রুতই সমাধান করা হবে বলে জানান তিনি। বৈঠকে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ করেন ওবায়দুল কাদের। তবে শিক্ষক সমিতির নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন সাধারণ সম্পাদক নিজামুল ভুইয়া সহ 13 জনের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। শিক্ষকদের দাবি সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চ বেতন স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের মর্যাদা, আর্থিক সুবিধা অসুবিধা বিষয়ে আলোচনা করে সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন
প্রধানমন্ত্রী সমীপে আমরা উত্থাপন করি। পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে নেব। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান। সন্তানদের ছোট থেকে খেলাধুলার অভ্যাস করে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলার মাধ্যমে পুরো বিশ্ব বাংলাদেশকে চিনেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার মতোই উন্নয়নের মাধ্যমে দেশও এগিয়ে যাচ্ছে। আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, সারা দেশে মাঠ তৈরি করে দেওয়া হয়েছে। শিশুদের খেলাধুলায় আগ্রহী করতে হবে। খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব গড়ে ওঠে। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশ নেওয়া সব দল প্রধানমন্ত্রীকে সম্মান জানান। বিজয়ী ইসলামী ব্যাংক ফুটবল দলকে 30 লাখ টাকা পুরস্কার, ট্রফি ও মেডেল তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলোর দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়। এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, যেটা আমি মিনি স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে। অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ঢাকায় জলাবদ্ধতা নিরসনের সক্ষমতার চেয়ে এবারে দ্বিগুণ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, বৃষ্টির পানি ধারণ করার মতো রাজধানীতে জলাধার নেই। নগর ভবনে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও জলাবদ্ধতা সৃষ্টি নিয়ে গণমাধ্যমকে বিস্তারিত তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পলিথিনের বর্জ্য। এছাড়া নগরের অন্যান্য সেবা সংস্থার পাইপলাইন পানি নিষ্কাশনের ড্রেনের মধ্যে থাকায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা দক্ষিণের 161টি জলাবদ্ধতা প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 109টি এলাকার সমস্যার সমাধান করা হয়েছে বলে দাবি প্রধান নির্বাহী কর্মকর্তার। আমরা বলতে দ্বিধা নেই, আমাদের অনেক ড্রেন কিংবা নর্দমার মধ্যে অনেক সংস্থা তাদের পাইপলাইন ভিতরে ঢুকে দিয়েছে, ফলে সেটিও কিন্তু আমাদের জন্য পানি নিষ্কাশনের জন্য একটি প্রতিবন্ধকতা হিসেবে কিন্তু কাজ করে। অর্থাৎ আমার শিরার ভিতর দিয়ে যদি আরেকটি শিরা আপনি ঢুকিয়ে দেন, তাহলে কোন শিরাটি সঠিকভাবে কাজ করবে সেটি বুঝতে পারছেন। আমরা আরও 4টি খালকে টার্গেট করেছি, বড় খাল যেগুলোকে আমরা পানিগুলো থ্রো করতে পারলে সেগুলা পার্শ্ববর্তী নদীগুলোতে চলে যাবে। যারা অবৈধভাবে সেগুলো দখল করছে, যেগুলোকে আমি বলবো যে অনেকটা সংকুচিত হতে হতে অনেকটা ভেইনের মতো নিয়ে এসেছে। সুতরাং এগুলোকে তার পূর্বের অবস্থায় ফিরে নেওয়ার জন্য মেয়র মহোদয় কঠোর প্রত্যয় ব্যক্ত করেছেন। ঢাকার মিরনজিল্লা হরিজন সম্প্রদায় সহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন ও বাস্তুচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় প্রায় কয়েকশো মানুষ। সেখানে নেতারা হরিজন সম্প্রদায় সহ দেশব্যাপী সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়। অন্যথায় সারা দেশে একযোগে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ছাড়াও চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন।
দেশে ব্যাংকের ঘনত্ব বাড়লেও এ খাতের মানোন্নয়ন হয়নি, বরং ঋণ খেলাপ সহ নানা অব্যবস্থাপনায় দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে আর্থিক খাত। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। আলোচনায় বক্তারা আরও বলেন, 2023-24 অর্থ বছরের 12 মাসে উচ্চ মূল্যস্ফীতির দায় এড়াতে পারে না কেন্দ্রীয় ব্যাংক। সভায় প্রধান অতিথি অর্থনীতিবিদ ও গবেষক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সুশাসনের অভাবে বাংলাদেশের ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ খাত থেকে সরকারের ঋণ লক্ষ্য অর্জন অবাস্তব বলেও মনে করেন তিনি। বক্তারা বলেন, মেয়াদোত্তীর্ণ ঋণে অনৈতিক সুযোগের কারণে খেলাপি ঋণ বাড়ছে। আর্থিক খাতে হালনাগাদ তথ্য সীমিত করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতিকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন ইআরএফ সভাপতি। ধার করার সক্ষমতাটাও কমে যাচ্ছে এবং কমে গেছে। অভ্যন্তরীণ আর্থিক খাত থেকে তারা ব্যাংকিং খাত থেকে 1,37,500 কোটি টাকা নেবে। এটা কি সরকার নিতে পারবে? রাজস্ব পারবে না, এইখান থেকেও নিতে পারবে না। ওয়ার্ল্ড ব্যাংক দিবে, এডিবি দিবে, নিয়ে হয়তো আমরা কিছুটা পারবো। আমাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 1 লক্ষ কোটি টাকার মতো নেট ফাইন্যান্সিং ফ্রম বরোইং, সেটা হয়তো হবে না। চলতি সপ্তাহে এইচএসসি পরীক্ষার সঙ্গে উল্টো রথযাত্রা ও আশুরা থাকায় নতুন করে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপি। যানজট বিবেচনায় পরীক্ষার্থী ও সাধারণ নগরবাসীকে হাতে সময় নিয়ে বের হবার অনুরোধ জানিয়েছে পুলিশ। রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টারে করা ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার জানান, এ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হতে হবে। 15 তারিখ সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা রয়েছে, একই সাথে 17 তারিখ আশুরা। আশুরা উপলক্ষে মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ রয়েছে বলেও জানান তিনি। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে ট্রাফিক বিভাগের সদস্যরা এই 8টি ডিভিশনের ভেতরেই সমন্বয় সাধন করে এবং পাশাপাশি ক্রাইম বিভাগের সাথে টিম ডিএমপি আমরা একযোগে কাজ করি। তো আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের গমনাগমনের ক্ষেত্রে ভোগান্তি যত কমিয়ে পারা যায়। এই সপ্তাহে 3টি পরীক্ষা আছে, কাল একটি, 14 তারিখে, 16 তারিখে একটি, আর 17 তারিখে আরেকটি। এটি তো আছেই। তার পাশাপাশি আগামীকাল সপ্তাহের প্রথম কর্মদিবস, সেটিও একটি সপ্তাহের প্রথম কর্মদিবসে মানুষের সড়কে গমনাগমন বৃদ্ধি পায়। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। কুড়িগ্রাম জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করেছে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন দূতাবাস। বন্যা কবলিত মানুষদের জন্য ফিলিস্তিন দূতাবাস প্রায় 18 টন ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছে। ত্রাণ সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান সহ সংশ্লিষ্টরা। বাংলাদেশে খুচরা ব্যবসায় ও তাদের পরিবারের জন্য প্রথমবার বিশেষ সুরক্ষা কর্মসূচি নিয়ে এসেছে রিমার্ক এইচপি লিমিটেড। এই কর্মসূচির আওতায় কোম্পানির খুচরা পর্যায়ের কোনো বিক্রেতার মৃত্যু হলে সমদয় বকেয়া মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকার একটি হোটেলে রিমার্কের আপনজন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের 13 জন খুচরা ব্যবসায়ীকে আপনজন হিসেবে বরণ করে নেওয়া হয়। ব্যবসায়ীদের মৃত্যুতে চলমান বকেয়া মওকুফ সহ 1 বছরের পণ্য ক্রয়ের সমপরিমাণ টাকা পরিবারকে দেওয়ার মতো মানবিক নীতি রাখা হয়েছে। এছাড়া আপনজন প্রোগ্রামে রয়েছে আরও নানা সুযোগ সুবিধা। অবৈধ বিয়ের মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ইসলামাবাদের একটি আদালতে অবৈধ বিয়ের মামলায় ইমরান খান আর বুশরা বিবির আপিল মঞ্জুর করে। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগ মুহূর্তে এই মামলায় ইমরান ও তার স্ত্রীকে 7 বছরের কারাদেশ দেওয়া হয়। তবে ইমরান এখনও কারাগারেই থাকবেন, কারণ 2023 সালের মে মাসের দাঙ্গায় তার ইন্ধন থাকার মামলায় জামিন নামঞ্জুর করেছে আদালত। আর একটি মামলায় খালাস পেলেই মুক্তি পাবেন 1 বছরে কারাগারে থাকা ইমরান খান। ক্ষমতায় থাকা পাকিস্তান মুসলিম লীগ জানায়, দেশের অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থে 2019 সাল পর্যন্ত কারাবন্দী থাকতে পারেন ইমরান খান।
শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।